সো আজকের আলোচনার বিষয়বস্তু হলো সোসাইটি বা সমাজের থেকে আমাদের কি কি প্রবলেম আসে এবং সেই সকল প্রবলেম থেকে কি করে আমরা ফ্রিডম বা মুক্তি পাব। আমরা জানি যে কোনো কিছুই প্রকৃত বা আলটিমেটাম নয় এবং পরিপূর্ণতা বলেও আমাদের মধ্যে কিছু নেই, মানে কোনো মানুষই সম্পূর্ণ সব দিক থেকে পরিপূর্ণ নয়। তাহলে মেইন যেটা আসল অভিশাপ সেই জিনিসটা কি? আসল অভিশাপ হলো কোনো কিছু না জানা বা অজ্ঞতা বা কোনো কিছুর জন্য সম্পূর্ণ পরিমাণে জ্ঞান না থাকা। কিন্তু এই জিনিসটা কোথায় থাকে? এই জিনিসটা কি সোসাইটি বা সমাজের মধ্যে থাকে বা কোনো একজন ব্যক্তির মধ্যে থাকে? সর্বপ্রথম সেটা আমাদেরকে দেখতে হবে। অজ্ঞতা কার মধ্যে হয়? কোনো সমাজের মধ্যে তো অজ্ঞতা হয় না, যে কোনো একজন ব্যক্তির মধ্যে অজ্ঞতা থাকে। একটা গোষ্ঠী কখন গঠিত হয়? যখন বিভিন্ন মানুষ একসাথে এসে একত্রে থাকতে শুরু করে, তখন গঠিত হয় একটা গোষ্ঠী। এবং সেই গোষ্ঠীতে থাকা মানুষগুলো যদি সবাই অজ্ঞ বা মূর্খ হয়, তাহলে সমাজ বা সোসাইটিও অজ্ঞ হয় এবং অজ্ঞ ব্যক্তিদের সমাজ গড়ে তোলে একটা অজ্ঞ সমাজ, ঠিক না? তাহলে এমন একজন ব্যক্তি যে তথাকথিত সমাজের সেরা পরিস্থিতিতে থাকে, তাহলেও কিন্তু সে সুখে বা শান্তিতে থাকবে না। তখনও সে মনে করবে যে সে শোষিত হচ্ছে সমাজের তরফ থেকে। সমাজটা একটা অভিশাপ, কারণ সে সমাজের থেকে যে যে জিনিসগুলো পাচ্ছে তার মধ্যেখানে সেই ইনার সেলফ নলেজ নেই যে সে কি পাচ্ছে বা কোনটা ঠিক। তাই তার মধ্যে যখন নিজের মধ্যে অজ্ঞতা ভরে আছে, তখন সে সমাজের থেকে যে জিনিসটা এক্সপেক্ট করছে সেই জিনিসটা তার ঠিক মনে হচ্ছে না। সে বারবার মনে করছে যে এই সবকিছুই অভিশাপ, আমি শোষিত হচ্ছি, এই জিনিসগুলো। তাই সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন না হই, ইভেন আমাদের চারপাশের সোসাইটি বা সমাজ যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু সেটা আমাদের খুব একটা উপকারে লাগবে না। কারণ আমরা নিজেদের অবচেতনকে এতটাই বেশি প্রায়োরিটি দিই যে সেই জিনিসগুলোকে যদি সভ্য সমাজ বা ভালো সমাজ বা হেল্পফুল সমাজ আমাদের কাছে আসে, আমরা সেই জিনিসটাকেও খারাপ বলে মনে করি। এটা শুধু কোনো একজনের বিষয় নয়, এই সমাজে থাকা প্রত্যেকটা মানুষই লাইফের কোনো না কোনো স্টেজে মনে করে যে এই সোসাইটির যে নিয়ম, রুলস এবং রীতিনীতি আছে সবকিছুই তার জন্য ক্ষতিকর এবং সে এই কিছু এই সব কিছু মানতে পারবে না বা মানতে বাধ্য নয়, বা যে কোনো পরিস্থিতিতেই এই সকল নিয়ম কানুন তাকে বিভিন্নভাবে শোষণ করছে, সে শোষিত হচ্ছে এবং এই সমস্ত কিছুর ফলে তার নিজস্বতা হারিয়ে ফেলছে সে। তাই প্রত্যেকেই মনে করে আমি এই সমাজের নিয়ম কানুন থেকে মুক্ত হব, আমি সমাজের ধ্যান ধারণা রীতিনীতি এই সব কিছু ভেঙে ফেলবো। কিন্তু এখানে সব থেকে বেশি একটা বোঝার বিষয়বস্তু আছে, কেউ আমাদের সম্মতি ছাড়া বা আমাদের অনুমতি ছাড়া আমাদের শোষণ করতে পারে না। আমাদের অনুমতি ছাড়া আমাদের খারাপ কেউ করতে পারে না। এখানে বোঝার চেষ্টা করতে হবে যে অভিশাপ আমাদের উপর পড়তেই পারে না যদি সেই অভিশাপকে আমরা ইনভাইট বা আমন্ত্রণ করে নিজেদের কাছে না নিয়ে আসি। এক্ষেত্রে একটা গল্পের মাধ্যমে আমি বোঝাবো যে একবার আমি হাওড়ার থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি, ঠিক আছে? সেখানে আমি ট্রেনের মধ্যে আছি। আমার ট্রেনের কম্পার্টমেন্টের আমার যে সামনের সিট আছে সেখানে একজন ভদ্রমহিলা উঠেছে। ট্রেন 8:30টার সময় হাওড়া থেকে। ট্রেন ছাড়ার পরবর্তীকালে 10টা-11টা নাগাদ হঠাৎ করে আমি লক্ষ্য করলাম সামনের যে মহিলা ছিলেন তিনি হঠাৎ করে কান্নাকাটি শুরু করলেন। কাঁদছে না, শুরু করলেন না, অনেকক্ষণ ধরে হয়তো কাঁদছে। কান্নাটা প্রকাশ আমার সামনে পেল 10:30 এরকম সময়। আমি ভাবলাম যে হয়তো হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে, নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হচ্ছে, সেখানে তার একটা কষ্ট হচ্ছে ভেতরে, তার মনে কোনো প্রবলেমের সৃষ্টি হচ্ছে যে প্রিয়জনদের ছেড়ে সে বাইরে চলে যাচ্ছেন। পরবর্তী দিন সকালবেলা যখন এলো, সকালবেলা আমি ওঠার পরে আবার যখন লক্ষ্য করলাম, তখন আগের তুলনায় তার কান্নার মাত্রা একটু বৃদ্ধি পেয়েছে, বেশি পরিমাণে কাঁদছেন তিনি। এভাবে আস্তে আস্তে যখন দুপুর বিকেল হচ্ছে, তার কান্নার
মানে যে তীব্রতা সেটা খুব বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। তাই মানে আমি বুঝে উঠতে পারছিলাম না যে তাকে জিজ্ঞেস করা ঠিক হবে না যে তিনি কাঁদছেন কেন। তো পরবর্তীকালে মানে যখন সন্ধে হলো তিনি আরো প্রচন্ড পরিমাণে কাঁদতে লাগলেন এবং হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার এই কান্নার কারণটা কি অরিজিনালি তখন। তো মানে তার কি কোনো কিছু লাগবে বা তিনি কিছু খাচ্ছিলেন না অ্যাকচুয়ালি। আমি জিজ্ঞেস করলাম তিনি কিছু খাবেন বা কার কোনো কিছু প্রয়োজন বা অসুবিধা হচ্ছে এই সমস্ত কিছু। তো আমি একটা শকিং তার কাছে কথা শুনলাম। তিনি বললেন যে তিনি নাকি ভুল ট্রেনে উঠে পড়েছেন এবং সেই জন্য যত দূর যাচ্ছে স্টেশনগুলো তত বাড়ছে এবং তার মনে হচ্ছে যে আমি আরো ভুল দিকে চলে যাচ্ছি, তাই কান্নার তীব্রতা তার বাড়ছে। এক্স্যাক্টলি এটাই আমাদের সাথে হয়ে থাকে। যদি আমরা জানি যে আমরা ভুল ট্রেনে বসে আছি তাহলে আমরা নেমে যাচ্ছি না কেন সেই ট্রেন থেকে? ঠিক এটাই, যদি আমরা জানি যে আমরা ভুল সমাজে বসবাস করছি তাহলে কেন সেই সমাজ থেকে আমরা নেমে যাচ্ছি না? আসলে আমরা এই সমাজে থাকতেও চাই, এই সমাজ থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা নিতেও চাই এবং এই সমাজের বিরোধিতা বা সমাজের প্রতি বিদ্রোহও করতে চাই। আমি পার্সোনালি সেরকম মানুষ না, আমি একটু আলাদা প্রকৃতিরই মানুষ। যারা বিপ্লব করতে চায় তারা কোনোদিন কারো অনুমতি নিয়ে কাজ করে না, তারা সেই কাজটা করে ফেলে। এই বিদ্রোহ বা এই বিপ্লব আসলে নিজের জীবনের থেকে পালানোর এক কৌশল মাত্র। আমরা অনেককে হয়তো দেখতে পাই যে তারা হয়তো মাঝে মাঝেই বলে যে এই বাড়ির লোকজনদের সাথে আর পারা যাচ্ছে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে ভাই, যদি সত্যিই না পারতে তাহলে অনেকদিন আগেই তুমি চলে যেতে। এক্ষেত্রে একটা মানুষের কথা বলে, এক ভদ্রলোক ছিলেন, তিনি মাঝে মাঝেই সুইসাইড করতে যেত এবং সেই ভদ্রলোক যখন সুইসাইড করতে যেতেন তখন ছাতা নিয়ে যেতেন, যাতে বৃষ্টি হলে তিনি ভিজে না যান বা রোদ হলে তিনি সেই রোদে পুড়ে না যান। সাথে তিনি তার টিফিন বক্স নিয়ে যেতেন যাতে খিদে পেলে তিনি খেতে পারেন। এবং যখন সুইসাইড করতে স্টেশনে যেতেন তিনি স্টেশনে উঠে আগে ভালোভাবে দেখে নিতেন যে কোন দিকে ট্রেন আসছে কিনা। এটাই আমাদের জীবন, আমরা যেখানে থাকি সেই জিনিসটাই আমাদের খারাপ লাগে, যে জিনিসটা আমাদের কাছে আছে সেই জিনিসটাই আমাদের খারাপ লাগে, যে জিনিসটা নেই সেই জিনিসটাই আমাদের ভালো লাগে। বর্তমান আমাদের কাছে আছে তাই বর্তমানকে আমাদের ভালো লাগে না। ভবিষ্যৎ আমাদের কাছে নেই তাই আমরা সেই ভবিষ্যতের কথা পরিকল্পনা করে এই ভবিষ্যতের পেছনে দৌড়াই। রাদার দ্যান বর্তমানকে উপভোগ বা অনুভব করার থেকে আমরা ভবিষ্যতের উপর মনোযোগ বেশি পরিমাণে দিই। আমাদের মন চায় যে যা আছে তার থেকে দূরে সরে গিয়ে যা নেই তার কল্পনায় বুঁদ হয়ে থাকতে, এবং ভবিষ্যতে যা নেই তাও যখন আমাদের কাছে আসবে আমাদের মন সেটা ছেড়েও অন্য কিছু খুঁজবে বা অন্য কিছু পরিকল্পনাতে আবার ব্যস্ত হয়ে পড়ব। আমরা যতই ভাবি না কেন যে আমরা যদি অন্য সোসাইটি পাই সেই সোসাইটির মধ্যে গিয়েও আমরা সন্তুষ্ট হয়ে থাকব, সেই সোসাইটিতে গেলেও আমরা সেইভাবেই প্রবলেমে পড়বো যেভাবে এখন আমরা প্রবলেমে আছি এই সোসাইটির মধ্যে। কারণ প্রবলেমটা সোসাইটির মধ্যে নয়, প্রবলেমটা আমাদের নিজেদের মধ্যে আছে। অ্যাট ফার্স্ট আমাদেরকে মনে রাখতে হবে যে সোসাইটি বা সমাজ আমাদের কি ক্ষতি করবে বা কি দেবে আমাদেরকে। আমাদের কিছু দেয়ও না সোসাইটি, আমাদের কিছু ক্ষতিও করতে পারে না সোসাইটি। সোসাইটি হলো মানুষে মানুষে গঠিত একটা ব্যবস্থা, এটা আমি না চাইলে আমার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আমি যদি চাই তাহলে আমরা এই সোসাইটি থেকে ড্রপ আউট করতে পারি। কত লাখ লাখ মানুষ আছে যারা ড্রপ আউট করে গেছে সোসাইটি থেকে, তার প্রচুর এক্সাম্পল আছে। আসলে আমরা এই সোসাইটির ভিতর থাকতেও চাই, আবার সোসাইটির ভিতরে থেকে সোসাইটির দোষ ত্রুটিও ধরতে চাই এবং দেখাতে চাই যে নিজেদেরকে আমি কত ভালো মানুষ, সোসাইটি আমার শোষণ করছে, আমি কত ভালো মানুষ, সোসাইটি আমার শোষণ করছে। কারণ এই যে ভিকটিম পরিচয় সেটাই আমার অহংকারের আসল রসদ। আর যদি সেই ভিকটিম পরিচয় চলে যায় তাহলে আমার অহংকার কি নিয়ে খুশি থাকবে বা কি নিয়ে বা থাকবে অ্যাকচুয়ালি। আসলে আমি বলছি না যে আমরা কোনো আদর্শ বা আইডিয়াল সমাজে বাস করছি বা আমি সমাজের সকল কোনো মুখপাত্রও নই, কিন্তু আমি মনে করি যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাদের সোসাইটির মধ্যে নেই, প্রবলেমটা আমাদের মধ্যে আছে এবং আমরা এই সমাজের থেকে অনেক বেশি শক্তিশালী। তাই আমাদের অভিযোগ করার কিছু নেই। আমি যদি না চাই আমি কারোর দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারবো না,
আমি তখনই ক্ষতিগ্রস্ত হই যখন আমি চাই যে আমি কারো কাছে ক্ষতিগ্রস্ত হই। আমি তখনই সেই জায়গা থেকে রক্ষা পাবো যখন আমি নিজেকে এবং আমার চারপাশকে স্পষ্টভাবে দেখতে পাবো। একবার যদি বুঝে ফেলি যে এই দুধটা পচে গেছে, তখন তো আমরা এই দুধটা খাই না। সবকিছু স্পষ্টভাবে বুঝতে হবে, তারপরে আসতে হবে সমাজের দিকে। তাই এই সময়টা চাপা অভিযোগ করে কাটানোর সময় নয়। যদি আমরা সমাজে আর্টিফিশিয়ালিটি দেখি বা সমাজের মধ্যে কৃত্রিমতা দেখি, তাহলে সেই সমাজের কৃত্রিমতাটাকে আমাদের বুঝতে হবে। এবং একবার যদি আমরা বুঝে ফেলি যে এটা আর্টিফিশিয়াল সমাজ বা কৃত্রিম সমাজ, তাহলেই আমরা সেইখান থেকে আলাদা হতে পারবো। এই জিনিসের ছলনা আমরা চিনে ফেলেছি, এই জিনিস কখনোই আমাদেরকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না।